হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো। আজকে আমরা পড়ব ভিসকসিটির পার্ট 2.0। একটু তাড়াতাড়ি আগাতে হবে, না সিলেবাসটা শেষ হবে না। তোমরা ভালোভাবে পড়াশোনা করবে, তোমাদের পরীক্ষা নেওয়া হবে। তো দেখো, আগের দিন ক্লাসে আমরা কি পড়েছিলাম যে এফ প্রপোর্শনাল টু এ ডিভি ডিএক্স, তাই তো? তাহলে এ ইকুয়াল টু কি লিখেছিলাম, ইটা এ ডিভি ডিএক্স, যেখানে এটা কি ছিল, যে তলগুলো কল্পনা করেছিলাম, ধরো এরকম একটা তল কল্পনা করেছিলাম আর এ একটা তল কল্পনা করেছিলাম, পাশাপাশি দুটো তরল তল। এটা হচ্ছে কত, এটা হচ্ছে এখান থেকে এক্স দূরত্বে, আর এটা হচ্ছে কত, এক্স প্লাস ডিএক্স দূরত্বে। এর বেগ ছিল কত, ভি, এর বেগ ছিল ভি, আর কত ছিল, ভি প্লাস ডেল ভি। ঠিক আছে, তাহলে এখানে কি এদিকে এটা বল কাজ করেছিল কত, স্পর্শকী বল এফ, আর এর এইদিকে বিপরীত দিকে এফ, এটা বাধাদানকারী বল। আর সেটা কী বরাবর কাজ করে, স্পর্শক বরাবর কাজ করেছিল। ঠিক আছে, তাহলে একে অপরের কি করে, আপেক্ষিক গতিকে বাধা দেয়। তাহলে এই এফের আমাকে যদি এদের গতিবেগটাকে বজায় রাখতে চায়, মানে একই রকম পরিমাণ, তাহলে কী হবে, ঠিক সমপরিমাণ বলের প্রয়োজন। তাহলে এফ হচ্ছে কি বাধাদানকারী, এফ হচ্ছে বাধাদানকারী স্পর্শকীয় বল। আর এখানে এটা হচ্ছে কি, ক্ষেত্রফল। আর ডিভিডিএক্স এটা কি বলেছিলাম, গতিবেগের নতিমাত্রা। এর ডেফিনেশন কি করে দেব, তাহলে এখানে কি লিখব, যে শান্ত প্রবাহের ক্ষেত্রে প্রবাহের গতির অভিমুখে সঙ্গে, দেখো এখানে কি হচ্ছে, আমার প্রবাহটা হচ্ছিল এই দিকে, আর ডিভিডিএক্স নিচ্ছিলাম কোন দিকে, আমি দূরত্ব নিচ্ছি এই দিকে, মানে কি লম্ব অভিমুখে। তাহলে প্রবাহের অভিমুখের সঙ্গে সমকোণে প্রতি একক দৈর্ঘ্যে যে বেগ বৃদ্ধি পায় তাকে গতিবেগের নতিমাত্রা বলে। এর ডাইমেনশন কি হবে গো, দেখো ডিভিডিএক্স মানে হচ্ছে এল টি পাওয়ার -1, আর হচ্ছে কি এক্স মানে কত, এল, সমান হবে টি ইনভার্স হচ্ছে কি এর ডাইমেনশন, মানে সেকেন্ড ইনভার্স হচ্ছে কি এর মাত্রা বা ইউনিট বলতে পারো। তাহলে এখানে হচ্ছে কি, যেটা পেলাম কি, সান্দ্রতা, যেটা বলেছিলাম কি, তরলের একটা ধর্ম, আর এটাটা হচ্ছে কি, সান্দ্রতাঙ্ক। তাহলে এটাটা হচ্ছে কি ছিল, এটাটা সান্দ্রতাঙ্ক। এর ব্যাপারটা পরে আসছি, তার আগে বলে নিই, সান্দ্রতাকে কি বলা হয়, এই সান্দ্রতাকে বলা হয় অভ্যন্তরীণ ঘর্ষণ বল বলতে পারো। এটা বলটা কাটছি, অভ্যন্তরীণ ঘর্ষণ। তাহলে আমরা যখন ঘর্ষণ চ্যাপ্টার পড়বো তখনও দেখবো এরকম জিনিস আছে, ঘর্ষণ। তার সাথে এর পার্থক্য কোথায়, এখন একটু বুঝতে অসুবিধা হলেও যখন ঘর্ষণ চ্যাপ্টারটা পড়া হবে তখন বুঝতে পারবে। তাহলে পার্থক্য কি, ঘর্ষণের সাথে সান্দ্রতার পার্থক্য, ঘর্ষণের সহিত সান্দ্রতার
পার্থক্য। এবার ঘর্ষণ জিনিসটা কি, ঘর্ষণ বলটা কী জিনিস, ঠিক আছে। ঘর্ষণ বলটা হচ্ছে কি, ধরো এ একটা তল আর একটা তল, এদের গতিশীল হওয়ার চেষ্টা করছে, বা এখানে বোর্ডের তলে হাতটা গতিশীল হওয়ার চেষ্টা করছে, তাহলে এটা কি বাধা পাচ্ছি আমরা, সেই বাধাটাই হচ্ছে কি ঘর্ষণ বল। তাহলে ওটাও বাধাদানকারী বল, এটাও বাধাদানকারী বল, কিন্তু উৎপত্তিগত দিক থেকে কিছু আলাদা হবে। তুমি একটা কোনো একটা ব্লককে, যেমন ধরো এই আঙুলের খাঁজ রয়েছে, এখানে আঙুলটা এরকম বসাও, এখানে টানার চেষ্টা করো, আঙুলটা সাইড দিয়ে এরকমভাবে টানা দেবে, এরকম পাস করার চেষ্টা করো, দেখো অনেক বেশি বাধা পাবে, যেটা এখানে হচ্ছে কি অনেক কম বাধা পাচ্ছ। তাহলে অমসৃণতা যত বেশি হবে তত কী হবে, বাধা বল বেশি হবে। কোনো ধরো না এরকম একটা সারফেস আছে, এরকম একটা সারফেস আছে, এই সারফেসের মধ্যে একটা বস্তুকে, যার বস্তু সারফেসটা হচ্ছে এরকম, এই বস্তুটাকে এখানে টানার চেষ্টা করছো নামিয়ে, টানতে প্রচুর কষ্ট হবে, কারণ এই অমসৃণতা যত বেশি হবে ঘর্ষণ বলের মান তত বেশি হবে, ঠিক আছে। একটা মোবাইল যে রাবারের যে কভারগুলো আছে দেখবে, ব্যাক কভারগুলো একটা আয়নার উপরে রাখো, সেটাকে টেনে টানার চেষ্টা করো, তো দেখো প্রচুর পরিমাণ বল লাগবে। তাহলে বাধা বলটা হচ্ছে কি ঘর্ষণ বল, এদের সৃষ্টিগত দিকটা হচ্ছে কি আলাদা। এটা হচ্ছে কি সান্দ্রতা, এখানে কি সান্দ্রতা, সান্দ্রতা। এটা কি কি আছে, এক নাম্বার হচ্ছে সংশক্তি বলের জন্য সৃষ্টি হয়, এক নম্বর হচ্ছে কি সংশক্তি বলের জন্য সৃষ্টি হয়। তোমরা সে পার্থক্য লেখার মতো লিখবে, ঠিক আছে। আমি 1 2 3 করে পয়েন্ট লিখে দিচ্ছি, তোমরা পার্থক্য করে নেবে, মানে এইদিকে একটা লিখবে, এদিকে একটা লিখবে, ঠিক আছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি তলের ক্ষেত্রফলের উপর নির্ভরশীল। এটা হচ্ছে কি দেখো এখানে এ আছে, তাহলে কি হলো তলের ক্ষেত্রফলের উপর নির্ভরশীল। একটা কথা একটু ভুল লিখলাম, এখানে কি তলের লিখেছি, তরলের তল নেব আমি, ঠিক আছে, কারণ এখানে তল বলতে কোনো বাস্তব তল নয়, তাহলে হচ্ছে কি তরলের তল লিখছি, তরলের তলের, ঠিক আছে। বা এখানে লিখতে পারি তরলের ক্ষেত্রফল, সবথেকে ভালো ওয়ার্ড হচ্ছে ক্ষেত্রফল, তরলের ক্ষেত্রফলের উপর নির্ভরশীল। 3 নাম্বার পয়েন্ট, এটা হচ্ছে কি বস্তুর আকারের উপর নির্ভরশীল, মানে ধরো কোনো একটা বস্তু যাচ্ছে তরলের মধ্য দিয়ে, তো তার আকারের উপর নির্ভরশীল করবে এই বাধাদানকারী বলটা। যেমন ধরো তুমি গতিশীল হচ্ছ, তুমি তোমার মুখটা হচ্ছে এরকম টাইপের একটা গতিশীল হচ্ছে তরলের মধ্যে দিয়ে, আর একটা হচ্ছে কি এরকম একটা বস্তু তরলের মধ্যে গতিশীল হচ্ছে, তাহলে কোনটা বেশি বাধা পাবে, এ না এ, এ বেশি বাধা পাবে। তাহলে বস্তুর আকারের উপর নির্ভর করবে কি সান্দ্রতা বলটা, বাধাদানকারী বলটা, ঠিক আছে। তাহলে এখানে কি লিখবো, প্রবাহীর উপর, প্রবাহীর মধ্যে গতিশীল বস্তুর আকারের উপর সান্দ্রতা নির্ভরশীল। আর এটা কি ঘর্ষণ বলটা কি বললাম এরপর, ঘর্ষণ বল। আমি ভিডিওটা পজ করে লিখে দিচ্ছি, এখানে কি হবে সংশক্তি বলের জন্য সৃষ্টি হয়, এখানে সংশক্তি বল প্লাস ত্বরণের অমসৃণতা, তরলের ক্ষেত্রফলের উপর নির্ভরশীল, ওটা ক্ষেত্রফলের উপর নির্ভরশীল নয়, ওখানে হচ্ছে কি বস্তুর আকারের উপর নির্ভরশীল নয়। এটা আমি ভিডিও পজ করে লিখছি। আচ্ছা, এখানে পার্থক্যগুলো একটা নোট করে রেখে দেবে। স্পর্শতলের অণুগুলি আসঞ্জন বল, মানে এই একটা তল এই একটা তল, এদের অণুগুলির মধ্যে কী হবে মানে একই প্রকার অণুর মধ্যে সংশক্তি হয়, আর বিপরীত প্রকার অণুর মধ্যে, মানে বিপরীত বলা ভুল, মানে দুটো ভিন্ন প্রকার অণুর মধ্যে আকর্ষণ বলটা হয় কি আসঞ্জন বল। তাহলে একটা ভিন্ন বস্তু, এই একটা ভিন্ন বস্তু, এদের মধ্যে কী হবে আসঞ্জন বল। এই একটা বোর্ড একটা ভিন্ন একটা বস্তু, হাত একটা অন্য বস্তু, এটা আসঞ্জন বল। কিন্তু তরলের মধ্যে কী হচ্ছে, সেটা সংশক্তি হচ্ছে। আর কি তলের ক্ষেত্রফলের উপর নির্ভরশীল নয়, যে তলটা গতিশীল হচ্ছে, এই তলটা গতিশীল হচ্ছে, আমার এই ক্ষেত্রফলের উপর নির্ভরশীল নয়, তাহলে আমার এই গোটা হাতে যা বাধা পাবে একটা আঙুলে তাই বাধা পাবে, একই পরিমাণ বাধা পাবে, ঠিক আছে। আর হচ্ছে কি গতিশীল বস্তুর আকারের উপর নির্ভরশীল নয়, এই গতিশীল বস্তুটা কেমন গোল,
ঠিক আছে, আসলে লম্বা না চওড়া না আয়তকার না বর্গাকার তার উপর নির্ভরশীল নয়। এই তিনটে নোট করে রাখবে। নোট করা হয়েছে? ভিডিওটা পজ করে নোট করে নাও। এরপর দেখো এই সান্দ্রতা, দেখবে এটা তরল, এটা যদি জল নাও আর মধু নাও বা ভিনিগার নিলে, সেটাকে গড়িয়ে দিলে কোনটা বেশি গড়াবে? যার সান্দ্রতা কম সে বেশি প্রবাহিত হবে, আর যার সান্দ্রতা বেশি সে কম প্রবাহিত হবে। ঠিক আছে, তাহলে সান্দ্রতা যার বেশি, আচ্ছা যার বেশি সে তরল, বেশি প্রবাহিত হবে। ঠিক লিখলাম? হবে। তাহলে বেশি জায়গায় কী হবে? যার কম সে বেশি প্রবাহিত হবে, আর যার বেশি সে কম প্রবাহিত হবে। কারণ বেশি মানে কি? বাধা বলটা বেশি। আর যার বেশি, যার সান্দ্রতা বেশি সে কম প্রবাহিত হবে। ঠিক আছে, এবার হচ্ছে কি ভেলোসিটি প্রোফাইল। দেখো ভেলোসিটি হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে ভেলোসিটি যদি ভি হয়, একে ভেক্টর দিয়ে চিহ্ন প্রকাশ করা হয়। ভেক্টর মানে হচ্ছে একটা তীর, যে কোনো কোয়ান্টিটিকে, যে রাশিগুলোর মান এবং অভিমুখ আছে তাদেরকে কী দিয়ে? ভেক্টর দিয়ে প্রকাশ করা হয়। ভেক্টর আর ভেক্টর কোয়ান্টিটির মধ্যে পার্থক্য আছে। এটা হচ্ছে ভেক্টর, একটা দিক নির্দেশিত রেখাকে বলা হয় কি? ভেক্টর। ডাইরেক্টেড লাইন সেগমেন্ট হচ্ছে ভেক্টর। আর যে কোয়ান্টিটিগুলোর হচ্ছে কি মান এবং অভিমুখ দুই আছে তাদেরকে ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তো এটা হচ্ছে ভেক্টর। ধরো এর বেগ হচ্ছে কত? 10 মিটার পার সেকেন্ডের মান। তাহলে এটা কত হবে? এটা নিশ্চয়ই 9 মিটার পার সেকেন্ড নিশ্চয়ই হবে না। তাহলে এর মানটা যদি 10 হয়, এর মানটা 9 হবে না। কারণ কি? এটার মানটা ঠিক এর গুণাকারে হয়। তাহলে এটা 10 হলে একটা কথা হতে পারে এটা 15 হবে বা 13 হবে, 15 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এর দাগটাকে একটা নির্দিষ্ট মান দিয়ে প্রকাশ করা হয়, যার এটাকে বলা হয় কি? ইনিশিয়াল পয়েন্ট, আর এটাকে বলা হয় কি? টার্মিনাল পয়েন্ট। ইনিশিয়াল আর প্রান্তবিন্দু। তাহলে এই প্রান্তবিন্দুগুলো দেখো, তরলের বিভিন্ন স্তর, যখন তরল প্রবাহিত হচ্ছে কোনো একটা কঠিন তলের মধ্যে দিয়ে, তখন কি বলেছিলাম? এখানকার গতিবেগ সব থেকে কম, তারপর একটা গতিবেগ আর একটু বেশি, তারপর একটা গতিবেগ বেশি, তারপর একটা গতিবেগ বেশি, এটা। তো সবারই হচ্ছে কি, আমি এখানে ইনিশিয়াল বিন্দুগুলো একই পয়েন্টে নিয়েছি, তারপর এগুলো হচ্ছে কি টার্মিনাল পয়েন্ট বা প্রান্ত বিন্দুগুলো। তাহলে এদেরকে, শেষ বিন্দুগুলোকে যোগ করলে যে রেখা পাওয়া যায় তাকে বলা হয় কি? ভেলোসিটি প্রোফাইল। তাহলে অণুগুলির বিভিন্ন স্তরের বেগগুলির শেষ বিন্দুগুলিকে বা প্রান্ত বিন্দুগুলিকে যোগ করলে যে রেখা পাওয়া যায় তাকে বলবো কি? ভেলোসিটি প্রোফাইল। তাহলে এখানে কি সংজ্ঞা কী লিখবো? ভেলোসিটি প্রোফাইল, তাহলে প্রবাহীর বিভিন্ন স্তরের গতিবেগ ভেক্টরগুলির শেষ বিন্দুগুলি যোগ করলে যে রেখা পাওয়া যায় তাকে বলে গতিবেগ পরিলেখ। ঠিক আছে, গতিবেগ পরিলেখ। এবার হচ্ছে কি? অসান্দ্র তরল, আদর্শ তরল। কোনগুলো আদর্শ তরল? আদর্শ মানে হচ্ছে কি? তার কোনো বাধা বল নেই। তাহলে কি আদর্শ তরল কী হবে? বাধা বল নাই মানে হচ্ছে কি? সান্দ্র না অসান্দ্র? অসান্দ্র তরল। তাহলে এগুলো হচ্ছে কি? অসান্দ্র তরল।
অসান্দ্র তরল। তাহলে অসান্দ্র তরল হলে কি হবে, প্রতিটি স্তরের বেগ কি হবে, প্রতিটি স্তরের বেগ সমান। ধরো আমরা কী বলতে পারো, দেখো ডিভি ডিএক্স ইকুয়াল টু কত হবে, 0। তাহলে প্রতিটি স্তরের যদি বেগ সমান হয় তাহলে গতিবেগের অতিমাত্রার মান কত হবে, 0 হবে, কারণ সবারই বেগ যদি সমান হয় তাহলে এখানে ডিভি বলতে কি ভি টু মাইনাস ভি1, এটা মানটা 0। আর এটা কী বলতে পারি যে কোনো বাধাজনিত বল সৃষ্টি হয় না, এখানে লিখতে পারো কি কোনো বাধাজনিত বল সৃষ্টি হয় না। তাহলে বিভিন্ন তরলের গতিবেগ পরিলেখগুলো কেমন হবে, সান্দ্র তরলের কেমন হবে, তাহলে এটা হচ্ছে কি কঠিনের মধ্যে গতিশীল হচ্ছে, এটা কঠিনের তল, তাহলে এ একটা নিলাম, এটা যেমন হবে, এটার বেগটাও কী হবে, একই হবে, এটার বেগটাও কী হবে, একই হবে, বিভিন্ন স্তরের বেগগুলো কী হবে, একই হবে সবগুলো। তাহলে কেমন হচ্ছে, এটা সরল রেখা, সরল রেখা, বা বলতে পারি কি সমতল। সরলরেখা বা সমতল, কারণ কি এটা অনেকটা জুড়ে থাকলে সেটা কি তল হিসেবে কল্পনা করব বা সরলরেখা হিসেবে কল্পনা করব। আর যখন আমি অসান্দ্র তরল নেব, সান্দ্র তরল, তখনই কী হবে, প্রতি স্তরের বেগ সমান হবে না, ডিভিডিএক্স 0 হবে না, আর বাধাজনিত বলের সৃষ্টি হবে, বাধাজনিত বলের সৃষ্টি হবে বলে কি প্রতি স্তরের বেগ সমান হবে না। তখন গতিবেগ পরিলেখ কেমন হবে, যদি একটা কঠিন সারফেসের মধ্যে যায়, মানে একটা সারফেসের মধ্যে যাচ্ছে কেমন কঠিন সারফেস, তাহলে কেমন হবে, দেখো এখানকার বেগটা হচ্ছে কি সব থেকে নিচেরটা সব থেকে কম, কারণ এখানে কি করবে আসঞ্জন বল কাজ করছে, এগুলোতে কী হবে সংশক্তি বল, মেন হচ্ছে কিন্তু সংশক্তি বল, আসঞ্জন বল কিন্তু নয়, ঠিক আছে, জাস্ট এটা বেগটা কম হবে, কিন্তু অ্যাকচুয়ালি সান্দ্রতার এই বেগটা হচ্ছে সান্দ্রতার জন্য কম, মানে আসঞ্জন বলের জন্য কম হচ্ছে না, মানে হলেও কিন্তু সান্দ্রতার সৃষ্টি কিন্তু আসঞ্জন বলের জন্য নয়, সংশক্তি বলের জন্য। এটা তাহলে এটাও কেমন হচ্ছে, অনেকটা সরলরেখার মতো হবে, এটাও দেখবে, এটা ঠিক এরকম টাইপের হবে, একটু ভালো করে দাগটা টানি, এটা হচ্ছে কি সরলরেখা, একটু বক্র টাইপের। আর যদি কোনো নলের মধ্যে দিয়ে যায়, নলের মধ্যে গতিশীল হলে, নলের মধ্যে গতিশীল হলে সেক্ষেত্রে কেমন হবে, তাহলে এখানে হচ্ছে কি একটা তল আছে বাধাদানকারী, আসঞ্জন বলের সৃষ্টিকারী তল হচ্ছে একটা, আর যখনই নলের মধ্যে যাবে, এই নলের মধ্যে যাচ্ছে, তখন কি হবে, এ একটা তল আর এ একটা তল, তাহলে কি হবে, যদি আমি এখান থেকে নিই, তাহলে দেখো এই তলটা এখানে কি গতিবেগটা কম, আবার আর কি হলো বেশি হলো, এখানে হচ্ছে কি গতিবেগ কম, তারপর হচ্ছে কি বেশি, তারপর হচ্ছে আরও বেশি, তারপর আরও বেশি, ঠিক মিডল পয়েন্ট যেটা আসবে সেটা সব থেকে বেশি, তারপর আবার কি হচ্ছে কমে যাচ্ছে, ত্বরণটা কেমন হচ্ছে, এটা অধিবৃত্তাকার, ঠিক আছে। তাই যখন দুটো তল থাকবে বা নলের মধ্যে যাবে তখন হচ্ছে কি গতিবৃত্তাকার হবে তার গতিবেগ পরিলেখটা বা ভেলোসিটি প্রোফাইল, ঠিক আছে, এগুলো মনে রাখবে, জাস্ট 1 নাম্বারের জন্য নোট করে নাও। এরপর দেখো আমরা পড়বো কি সান্দ্রতাঙ্ক, এখানে কি লেখা আছে সেটা এখন দেখবে না। তো সান্দ্রতাঙ্কটা কি, আমরা আগে পড়লাম কি এফ ইকুয়াল টু ইটা এ ডিভি ডিএক্স, তাই তো, তাহলে এখান থেকে আমি লিখতে পারি কত, ইটাটা হচ্ছে সান্দ্রতাঙ্ক, ইটা ইকুয়াল টু কত হবে এফ বাই এ ডিভি ডিএক্স
আর ডেফিনেশন দেওয়ার জন্য কী করব, দেখো এ ইকুয়াল টু ধরে নেব কি 1 ইউনিট, ঠিক আছে 1 ইউনিট। এখানে ডিভি ডিএক্স ইকুয়াল টু 1 যদি ধরি তাহলে কথা হবে ইটা ইকুয়াল টু, দেখো এফ আসবে, ইটা ইকুয়াল টু এফ। তাহলে এখানে এটা হচ্ছে কি ক্ষেত্রফল, ডিভি ডিএক্স হচ্ছে কি গতিবেগের নতিমাত্রা। তাহলে আমি বলতে পারি তো দুটি তলের পাশাপাশি অবস্থিত তলের মধ্যে একক ক্ষেত্রফলে একক নতিমাত্রা বজায় রাখতে, একক ক্ষেত্রফলে একক গতিবেগের নতিমাত্রা বজায় রাখতে যে পরিমাণ বলের প্রয়োজন, কারণ হচ্ছে কি যখনই তল দুটো নিচ্ছি এখানে বাধা বল প্রয়োগ হচ্ছে, তাহলে এর বেগটাকে যদি বজায় রাখতে চাই তাহলে আমাকে ঠিক এখানে সমপরিমাণ স্পর্শকীয় বল প্রয়োজন হবে, তাই নয় কি? তাহলে যতটা বাধা বল আছে ঠিক অতটা পরিমাণ বাধা বল দিতে হবে, তবে ওখানে গতিবেগটা বজায় থাকবে, ঠিক আছে। তাহলে যে পরিমাণ স্পর্শকীয় বলের প্রয়োজন তাকে বলবো কি আমরা সান্দ্রতাঙ্ক, বা এটাকে ভেঙে লিখতে পারো কি ডিভি ডিএক্সটাকে। এখানে দেখো ডিভির মান যদি 1 ইউনিট পার সেকেন্ড হয় আর ডিএক্স ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে সেটা কী হবে একক গতিবেগের নতিমাত্রা হবে। তার মানে কি পাশাপাশি যদি স্তরের মধ্যে একক আপেক্ষিক বেগ বজায় রাখতে, মানে কি একক দূরত্বে অবস্থিত দুটি স্তরের মধ্যে একক আপেক্ষিক বেগ বজায় রাখতে যে পরিমাণ বিরুদ্ধ বলের প্রয়োজন হয় তাকে বলবো কি সান্দ্রতা। তাই যা আছে সবগুলোকে একক করে দাও, তাই তো। তাহলে এখানে কী হলো একক গতিবেগের নতিমাত্রা একক ক্ষেত্রফলের, এটা হচ্ছে কি যে পরিমাণ বলের প্রয়োজন, বা একক দূরত্বে অবস্থিত দুটি তলের মধ্যে একক গতিবেগ বজায় রাখতে প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বিরুদ্ধ বলের প্রয়োজন তাকে বলবো কি আমরা সান্দ্রতাঙ্ক। সংজ্ঞাটা এখানে লেখা আছে। এর ডাইমেনশন কী হবে প্রথমে দেখি পর, ডাইমেনশন দেখো ইটার ডাইমেনশন কী হবে, এখানে এফ এর ডাইমেনশন, এফ কত হবে এম এল টি পাওয়ার -2, ঠিক আছে। এখানে কত এ বলতে কোনটা এল স্কোয়ার, এখানে ডিভি বলতে কত এল টি পাওয়ার -1, আর এখানে এক্স বলতে কত এল। তাহলে এটা ক্যান্সেল আউট হচ্ছে, তাহলে আসবে কত দেখবে এর মাত্রা এম এল পাওয়ার -1 টি পাওয়ার -1। দেখো 2 - 1 সরি -2 + 1 হলো, এখানে হচ্ছে কি এল কেটে গেল 2, তাহলে 1 - 2 = -1, তাহলে হচ্ছে কি এর মাত্রা। একক কত হবে ইউনিট, যদি আমি ইউনিট এখান থেকে দিই তাহলে কত আসছে দেখো তো, এটা হচ্ছে ডাইন এটা কত হচ্ছে, এটা কত হবে ডাইন পার মিটার স্কোয়ার বা সেমি স্কোয়ার, এর একক কত হবে গো, তো কেটে গিয়ে শুধু সেকেন্ড ইনভার্স মানে কত হবে ডাইন সেকেন্ড, আর হচ্ছে কি সেমি পাওয়ার -2, আর সিজিএসে কত হবে এসআই কত হবে নিউটন সেকেন্ড মিটার স্কোয়ার। এটা হচ্ছে কি এর মোটামুটি ওপরে একক, কিন্তু এককগুলো একটা হচ্ছে আলাদা নাম আছে, একটা হচ্ছে কি পয়েস বলা হয়। তাহলে সিজিএস এর একক কথা হবে সিজিএসএ, এর ব্যবহারিক একক কথা হচ্ছে কি পয়েস বলা হয়, যেটা হচ্ছে কি ডাইন সেকেন্ড সেমি স্কোয়ার। এটাই সব থেকে বেশি ইউজ হয় সান্দ্রতাঙ্কের, মানে যেটা হচ্ছে মাত্রা বা একক ইউজ করা হয় সেটা সবথেকে বেশি ইউজ হয় কি পয়েস সিজিএসটা। আর এসআই কী হবে, এসআই এটাকে বলবি দেখো এটা হচ্ছে কি নিউটন পার মিটার স্কোয়ার মানে কী হয় পাস্কাল। দেখো এটা হচ্ছে কত F/m মানে মিটার স্কোয়ার ইন্টু কত হবে সেকেন্ড, তাহলে কত হচ্ছে এটাকে বলো কি পাস্কাল। তাহলে পাস্কাল এটা বড় করে লিখি পাস্কাল, এটা পয়েস বাংলাটা লিখেছি তাহলে কত পাস্কাল সেকেন্ড বা কী লিখবে এটাকে প্রকাশ করা হয় PA সেকেন্ড। এটা হচ্ছে কি এসআই একক। এটাকে বা বলতে পারো কি, এটাকে বলা হয় কি পয়সলি, কি বললাম পয়সলি। এটা হচ্ছে কি এসআই একক। সব থেকে বেশি কোনটা ইউজ হয় পয়েসটা ইউজ হয়। 1 ডেকা পয়েস, কিলো হেক্টর ডেকা, এগুলো জানা নিশ্চয়ই 10 পয়েসলি, এরকম এগুলো এককগুলো আছে, এগুলো একটু দেখে নেবে, আমি ওইদিকে আর যাচ্ছি না। এরপর হচ্ছে দেখো
যে সম্পর্কটা এসেছে ইটা এবং রো, একটা বলা হয় কি কাইনেটিক, আর একটা টার্ম আছে কি কাইনেটিক সান্দ্রতা, মানে গতীয় সান্দ্রতা, গতীয় সান্দ্রতা, কাইনেটিক ভেসকোসিটি। সরি, ওটা যাওয়ার আগে সংজ্ঞাগুলো বলতে, ডেফিনেশনগুলো কী হবে একটু দেখে নাও। ডেফিনেশন কার, ওয়ান পয়েজ, বা হচ্ছে কি 1 পাস্কাল সেকেন্ড, বা 1 পয়সলিশ একক কী হবে। তো যখন সিজিএস একক বলবে, দেখো এখানে কি আছে, একক দূরত্বে অবস্থিত, তাহলে এই একক দূরত্বটা কি হয়ে যাবে, যদি সিজিএসে বলা হয় তাহলে এটা কত হবে, 1 সেন্টিমিটার দূরে অবস্থিত দুটি তরলের স্তরের মধ্যে একক আপেক্ষিক বেগ। তাহলে এখানে একক আপেক্ষিক বেগের কত হবে, একক জায়গায় কত লিখব, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কত হবে 1 সেমি পার সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে। তাহলে একক সেমি স্কোয়ার বজায় রাখতে যে পরিমাণ স্পর্শকীয় বলের প্রয়োজন হয় তাকে বলা হয় কি প্রবাহী সান্দ্রতাঙ্ক বলা হয়। তাহলে একক দূরত্বে অবস্থিত তরল স্তরের মধ্যে একক আপেক্ষিক বজায় রাখতে যে পরিমাণ, আচ্ছা এখানে একটু সংজ্ঞাটা ভুল হয়েছে, এখানে কী হবে, বজায় রাখতে প্রতি একক ক্ষেত্রফলে, এখানে লিখবে কি প্রতি একক ক্ষেত্রফলে, প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ স্পর্শকীয় বলের প্রয়োজন হয়। তাহলে সেক্ষেত্রে কী বললাম, সিজিএসের ক্ষেত্রে কি সংজ্ঞা দিবে, বা 1 পয়েজের ক্ষেত্রে সংজ্ঞা কী দেবে, পিও আইএসির ক্ষেত্রে একক দূরত্ব বলতে কোনটা হবে, একক দূরত্ব, আর হচ্ছে এসআই। তাহলে একক দূরত্ব কত হবে, একক দূরত্বকে বসাবে কত, 1 সেমি, এসআই কত বসাবে 1 মিটার। এখানে কি আছে, একক আপেক্ষিক বেগ, একক আপেক্ষিক বেগ কত হবে 1 সেমি পার সেকেন্ড, এখানে কত হবে 1 মিটার পার সেকেন্ড। একক ক্ষেত্রফল কত হবে 1 সেমি স্কোয়ার, এখানে কত হবে 1 মিটার স্কোয়ার। শুধু এই মানগুলো বসিয়ে দিলেই হবে, একক ক্ষেত্রফলে একক দূরত্বের জায়গায় এই মানটা, একক আপেক্ষিক বেগের জায়গায় এই মানটা, আর একক ক্ষেত্রফলের জায়গায় এই মানটা বসিয়ে দিলেই এখানেই সমস্ত সংখ্যাগুলো পাল্টে যাবে। একটা 1 পয়েস বলবো, একটা 1 পয়সিলি বলবো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এই সংখ্যাটা একটু কারেকশন করে নেবে, নোট করো। এরপর দেখো গতীয় সান্দ্রতা কী জিনিস, এটা হচ্ছে কি ইটা বাই রো, এটাকে বলা হয় কি গতীয় সান্দ্রতা, অর্থাৎ কি সান্দ্রতাঙ্ক ডিভাইডেড বাই, আচ্ছা সান্দ্রতাঙ্ক ডিভাইডেড বাই কত হবে, রো বলতে তরলের ঘনত্ব, এটাকে বলা হয় কি গতীয় সান্দ্রতা। এর একক কত হবে, ডাইমেনশন কত, এর ডাইমেনশন হচ্ছে কত, এল স্কোয়ার টি পাওয়ার -1, এটা বের করে দেখবে পেয়ে যাবে। ঠিক আছে, কথা হবে দেখো এম এল পাওয়ার -1 টি পাওয়ার -1 কার, ইটার, এখানে রো বলতে কত হয়, এম এল পাওয়ার -3 হয়। ঠিক আছে, গ্রাম পার সেমি কিউ মনে আছে নিশ্চয়ই, তাহলে কত হবে এখানে দেখো এল পাওয়ার 2 টি পাওয়ার -1, এটা হচ্ছে কি এর মাত্রা আসছে। আর সিজিএস ইউনিট কত হবে, সিজিএস কত আসছে, এটা কত আসবে দেখো সেমি স্কোয়ার ইন্টু সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, একে বলা হয় কি স্টোকস, সিজিএসের এককে বলা হয় কি স্টোকস। ঠিক আছে, এরপর দেখো ক্ষণস্থায়ী স্থিতিস্থাপকতা, তরলের মধ্যে কি হয়, সান্দ্রতার জন্য হচ্ছে কি, সান্দ্রতাটা হচ্ছে কি ক্ষণস্থায়ী স্থিতিস্থাপক ধর্ম দেখা যায়, মানে স্থিতিস্থাপক ধর্ম মানে কি বিকৃতিতে বাধা দেয়, বাট ইংলিশ টার্ম কি আছে ফুগেটিভ ইলাস্টিসিটি। দেখো আমরা কি পড়েছি, ইটা ইকুয়াল টু, আমরা আগে প্রথমে দেখি দৃঢ়তা গুণাঙ্ক কী জিনিস, দৃঢ়তা
গুণাঙ্ক কি পড়েছিলাম গো, ইটা ইকুয়াল টু পড়েছিলাম কত, দেখবে এফ বাই এ ডিভাইড বাই থিটা, তাই তো। থিটাটা কী ছিল, থিটাটা ছিল কি হচ্ছে কি স্মল এল বাই ক্যাপিটাল এল, তার মানে হচ্ছে কি তলের আপেক্ষিক সরণ বাই দূরত্ব বা লম্ব দূরত্ব করে দিলাম। তাহলে এটাকেও তো বলতে পারি যে সরণের নতিমাত্রা, বলতে পারি কি না, কারণ কি প্রতি একক দূরত্বে কতটা সরণ হচ্ছে সেটাই তো। এল দূরত্বের জন্য সরণ হচ্ছে কত, স্মল এল, তাহলে একক দূরত্বে কত হবে, দেখো এল দূরত্বের জন্য সরণ হচ্ছে কত, স্মল এল, একক কত হবে কত, এটা। তাহলে এটা হচ্ছে কি নতিমাত্রা, যেমন হচ্ছে কি বেগের নতিমাত্রা কি, যে ডিএক্স দূরত্বে বেগের পরিবর্তন হয় কত, ডিভি, ডিএক্স দূরত্বে বেগের পরিবর্তন হয়েছে ডিভি, তাহলে একক দূরত্বে কত হবে, ডিভি বাই ডিএক্স। এটা কি বলেছিলাম, গতিবেগের নতিমাত্রা, তাহলে এটাকে বলবো কি আমরা, সরণের নতিমাত্রা। ঠিক আছে, তাহলে এখানে লিখতে পারি কি যে দৃঢ়তা গুণাঙ্ক ইটা ইকুয়াল টু এফ বাই এ ইন্টু সরণের নতিমাত্রা। ঠিক আছে, এটাকে আমি আর দিয়ে প্রকাশ করছি, মডুলাস অফ রিজিডিটি দিয়ে, সেটা আর দিলাম। আর হচ্ছে কি সান্দ্রতাঙ্ক, এটা কেমন কি পড়েছিলাম, যে ইটা ইকুয়াল টু এফ বাই এ ডিভি ডিএক্স, মানে কত হচ্ছে এফ বাই এ ইন্টু ডিভি ডিএক্স, তার মানে কথা হচ্ছে এফ বাই এ ডিভাইডেড বাই কত হচ্ছে গতিবেগের নতিমাত্রা। তাহলে এই দুটো কী হচ্ছে, প্রায় মিল আছে, 1 আর 2 হচ্ছে কি পরস্পর একই রকম টাইপের, তাই নয় কি। তাহলে আমরা বলতে পারি কি তরলের কিছুটা পরিমাণ কী আছে, স্থিতিস্থাপক ধর্ম আছে, কিন্তু কি হয় সান্দ্রতা বলের জন্য এটা বারবার বাধাপ্রাপ্ত হয় বা ভেঙে যায়। সেজন্যই বলা হয় কি তরল হচ্ছে কি ক্ষণস্থায়ী স্থিতিস্থাপকতা দেখায়, তরল ক্ষণস্থায়ী স্থিতিস্থাপকতা দেখায়। তাহলে এই সমীকরণ দুটো মিল থাকার জন্য বলা যায় কি যে তরলের মধ্যে ক্ষণস্থায়ী স্থিতিস্থাপক ধর্ম আছে। আমি একটা ভাষা ভিডিওটা পজ করে লিখে নিচ্ছি, এত থিওরি লিখতে গেলে টাইম প্রচুর যাবে। ঠিক আছে, অনেক কষ্ট করে লিখলাম। কঠিনের মতো তরলেও কিছু পরিমাণ কি দৃঢ়তা থাকে, কিন্তু সান্দ্রতা বল মানে বাধা বলের জন্য কি হয় বারবার সেটা ভেঙে পড়ে। সুতরাং বলা যায় কি তরলের স্পর্শক বলের বিরুদ্ধে ক্ষণস্থায়ী বাধার সৃষ্টি করে, তাই বলা যায় কি তরলের ক্ষণস্থায়ী স্থিতিস্থাপক ধর্ম আছে। এটা ব্যাখ্যা হিসাবে দিতে পারে, ব্যাখ্যা করো যে তরলের ক্ষণস্থায়ী স্থিতিস্থাপকতা ধর্ম আছে, 2 নম্বরে দিবে, এই ব্যাখ্যাটুকু লিখতে হবে। ঠিক আছে, এটা নোট করে নাও। এরপর আমরা পড়ব কি তরলের চাপের সান্দ্রতার উপর চাপের এবং হচ্ছে কি উষ্ণতার মানে প্রভাবটা আমরা আলোচনা করব। তার আগে আমি এটা লিখে নেব। ঠিক আছে, উষ্ণতা এবং চাপের প্রভাব, এটা নোট করে নাও। নোট করা হয়েছে। এরপর দেখো সান্দ্রতাঙ্কের উপর চাপের প্রভাব। তো প্রথম হচ্ছে কি চাপ, দেখো প্রবাহী বলতে কি তরলও হয় গ্যাসও হয়, তাহলে তরলের ক্ষেত্রে কি হবে, গ্যাসের ক্ষেত্রে কি হবে, তাহলে তরল, প্রথমে হচ্ছে কি তরল নিলাম। সাধারণত কি হয় চাপ বাড়লে সান্দ্রতাঙ্ক বৃদ্ধি পায়, সাধারণত বা কি হয় চাপ বাড়ালে, ডাইরেক্ট লিখে দিচ্ছি, চাপ বৃদ্ধি করলে সান্দ্রতাঙ্ক বৃদ্ধি পায়। আর সান্দ্রতাঙ্ক বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে কি বিরুদ্ধ বলের মানটা বেশি বৃদ্ধি পাওয়া, তার মানে কি সান্দ্রতা বেশি বৃদ্ধি হবে। তাই যার সান্দ্রতাঙ্ক বেশি সেই তরলটা বেশি হচ্ছে কি সান্দ্র। তাহলে আদর্শ তরল কত গো, আদর্শ তরলের সান্দ্রতাঙ্ক কত হবে, এখানে লিখে রাখছি, একটা মনে রাখবে, আদর্শ তরলের সান্দ্রতাঙ্ক কত হবে, ইটা ইকুয়াল টু 0, তাই না কি, কারণ কোনো বিরুদ্ধ বলই নেই। এবং কি চাপ বৃদ্ধি করলে সান্দ্রতাঙ্ক বৃদ্ধি পায়,
কিন্তু ব্যতিক্রম হচ্ছে জল। এই জলকে নিয়ে ভারী মুশকিল। জল এটা হচ্ছে কি 33 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত, প্রায় এটা প্রায় চাপ বাড়ালে সান্দ্রতাঙ্ক কমে যায়। সাধারণত কি বললাম, যে চাপ বাড়ালে সান্দ্রতাঙ্ক বেড়ে যায়। যাদের সান্দ্রতা বেশি তাদের বৃদ্ধির হারটা বেশি, যাদের সান্দ্রতা বেশি তাদের বৃদ্ধির হারটা বেশি। জলের ক্ষেত্রে ব্যতিক্রম, 33 ডিগ্রি পর্যন্ত কী হবে, চাপ বাড়ালে সান্দ্রতাঙ্ক কমে যাবে। এরপর গ্যাসের ক্ষেত্রে, গ্যাস সেটা কি যেমন সাধারণত হচ্ছে কি চাপের উপর নির্ভরশীল নয়, সাধারণত চাপের উপর নির্ভরশীল নয়, সাধারণত চাপের উপর নির্ভর করে না, কিন্তু খুব কম চাপ এবং তাপমাত্রায় খুব কম চাপ ও খুব উচ্চ চাপে কি হয়, সমানুপাতে পরিবর্তন হয়। মানে চাপ বাড়ালে, খুব নিম্নচাপের ক্ষেত্রে চাপ কমালে সান্দ্রতা হ্রাস পায়, আর বৃদ্ধি করলে বৃদ্ধি পায়। লিখে নেব গ্যাসের উচ্চ চাপে গ্যাসের সান্দ্রতাঙ্ক চাপের সমানুপাতিক। ঠিক আছে, এটা নোট করো। এরপর দেখো আমরা পড়ব কি উষ্ণতার প্রভাব। আদর্শ তরলের সান্দ্রতাঙ্ক কত বললাম, 0। এবার হচ্ছে কি উষ্ণতার প্রভাব। বইয়ে প্রথম লাইনটাই লেখা আছে উষ্ণতার সাথে সান্দ্রতার পরিবর্তন খুবই জটিল। জটিল মানে কি, একবার এদিক এরকম হবে, এরকম ব্যাপার। সাধারণত কি হয়, সাধারণত টেম্পারেচার ইনক্রিজ করলে ইটা কি করবে, ডিক্রিজ করে। সাধারণত টেম্পারেচার বৃদ্ধি পেলে ইটা হচ্ছে ডিক্রিজ করবে। এ সম্পর্কিত সল্টার ইকুয়েশনটি কী হবে, সল্টারের সমীকরণ। এটা কার ক্ষেত্রে বলছি, তরলের ক্ষেত্রে। ঠিক আছে, হচ্ছে কত, ইটা টি মানে যে কোনো উষ্ণতায় সমীকরণ ইটা টি ইকুয়াল টু হবে ইটা নট মানে 0 ডিগ্রি উষ্ণতায় সান্দ্রতাঙ্ক এ প্লাস 1 প্লাস এটি প্লাস বি টি স্কোয়ার। ঠিক আছে, যেখানে হচ্ছে কি এ বি হচ্ছে ধ্রুবক, আর টি হচ্ছে উষ্ণতা, ইটা টি হচ্ছে কি টি ডিগ্রি সেন্টিগ্রেডে উষ্ণতায় সান্দ্রতাঙ্ক, আর ইটা নট হচ্ছে কি 0 ডিগ্রি সেন্টিগ্রেডে সান্দ্রতাঙ্ক। কিন্তু এই সমীকরণটি কি সামান্য পরিবর্তনের জন্য, এটা হচ্ছে কি সামান্য পরিবর্তনের জন্য প্রযোজ্য। উষ্ণতার সামান্য পরিবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এর মডিফাইড হচ্ছে কি ইকুয়েশন ইউজ করা হয়, ইটা টি ইকুয়াল টু ইটা নট ডিভাইড বাই 1 প্লাস বি টি টু দি পাওয়ার সি, যেখানে হচ্ছে কত, সি হচ্ছে ধ্রুবক, এটা নট, সি হচ্ছে ধ্রুবক এবং বিউ হচ্ছে কি একটা, ঠিক আছে, কি বললাম, বি আর সি হচ্ছে ধ্রুবক। এটা হচ্ছে কি আদর্শ তরলের ক্ষেত্রে প্রযোজ্য। আদর্শ তরলের কথাটা ঠিক লিখলাম। আদর্শ তরলের ক্ষেত্রে তো ইটাটাই 0,
যা সান্দ্রতায় নাই, ঠিক আছে, তাহলে কি আদর্শ হবে? না, হবে না। এটা কথা হবে বিশুদ্ধ হবে। বিশুদ্ধ তরলের ক্ষেত্রে প্রযোজ্য। এরপর আমরা গ্যাসে যাব। গ্যাসের ক্ষেত্রে কি হয়, এটা নোট করে দেবো, লিখছি, নোট করে নাও। এটা নোট করা হয়েছে, সরি এই স্পেলিংটা চেক করে নিও। স্লটের স্পেলিংটা হচ্ছে কি? SLOTTERS, সল্টেরস ইকুয়েশন। এবার হচ্ছে কি গ্যাসের ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে কত হবে? যদি হয় টেম্পারেচার যদি ইনক্রিজ করে তাহলে কি হয়, সান্দ্রতাঙ্ক ইনক্রিজ করবে। এখানে ডিক্রিজ করছে, এখানে ইনক্রিজ করবে। এই সমীকরণটা কি হচ্ছে? ইটা প্রপোর্শনাল টু টি পাওয়ার হাফ। ইটা প্রপোর্শনাল টু টি পাওয়ার হাফ। এই সমীকরণটা হচ্ছে কি সঠিকভাবে প্রযোজ্য নয়। কেন? এটাও হচ্ছে কি সঠিকভাবে প্রযোজ্য নয়, এটাও সঠিকভাবে প্রযোজ্য নয়। তাহলে কোনটা সঠিকভাবে প্রযোজ্য? এটা ভারী মুশকিল। আরেকটা ইকুয়েশন আছে কি, সাদারল্যান্ডের ইকুয়েশন। সাদারল্যান্ডের সমীকরণ কি সেটা? ইটা ইকুয়াল টু ইটা নট টি পাওয়ার হাফ 1 প্লাস এস বাই টি। ইটা নট টি পাওয়ার হাফ 1 প্লাস এস বাই টি। আর এটা কী হবে? এখানেটা ইন্টু কে, যেগুলো হচ্ছে কত? কে এস ধ্রুবক। এখানে হচ্ছে কে আর এস হচ্ছে কি ধ্রুবক। এখানে এসটাকে কি বলা হয়? সাদারল্যান্ডের ধ্রুবক। তাহলে এগুলো এতক্ষণ বোঝা গেল, থিওরি পার্টটা গেল, মানে মোটামুটি জাস্ট লেখা পার্ট, বইয়ের থেকে লেখা বেশি। তো এরপরে আমরা পড়ব কি মেন টপিকে, আরও ভালো টপিকে, যেখান থেকে প্রবলেম বেশি আছে সেই টপিকগুলোকে আমরা ঢুকবো এরপরে, ঠিক আছে। আর একটা জিনিস মনে রাখবে, নিউটনীয় তরল আর অনিউটনীয় তরল, এটা নোট করা হয়েছে। নিউটনের সূত্রটা কি? নিউটনের সূত্রটা কি ছিল? নিউটনের সূত্র কি আছে? যে এফ ইকুয়াল টু ইটা এ ডিভি ডিএক্স, তাই তো। যারা যে সমস্ত প্রবাহী এই সমীকরণটায় মেনে চলে, যে সমস্ত প্রবাহী এই সমীকরণ মেনে চলে, বা নিউটনের সূত্র, প্রবাহী নিউটনের সমীকরণ মেনে চলে, তাদের বলা হয় নিউটনীয় তরল, নিউটনীয় প্রবাহী, ঠিক আছে। আর যারা মেনে চলে না, তাদের কি বলবো? অনিউটনীয় বা নন নিউটনিয়ান ফ্লুইড, তাদের বলা হয় অনিউটনীয় প্রবাহী বা তরল। অনিউটনীয় প্রবাহী বা তরল। এবার এটা কিছু কি ছিল? নিউটনীয় অ্যান্ড নন নিউটনীয় প্রবাহী বা তরলই বলবে। এটা তরলই করো, কোনো অসুবিধা নাই। তরল এর এক্সাম্পল কি? রক্ত, শ্যাম্পু, রং, বিভিন্ন প্রকার সল্টের দ্রবণ, ঠিক আছে। একটা পলিমার আছে, কিছু পলিমার আছে, সেই পলিমারগুলো একই রকম, সেটা বলা কি মল্টেন পলিমার, ঠিক আছে।
আরও অনেক পদার্থ আছে যেগুলোকে বলা হয় কি অনিউটনীয় তরল। তাহলে অনিউটনীয় তরলের উদাহরণ বললে কি বলবো, রক্ত, শ্যাম্পু, রং, এগুলো হচ্ছে কি অনিউটনীয় তরল। সস, সস দেখেছো, যেগুলো হচ্ছে কি নাড়া দিলে কী হবে, দেবে প্রথমে দেবে থকথকে জেলি মতো আছে সসটা, তারপর যখন যদি নাড়া দাও একটু কী হবে, সেটাকে কী হয় লিকুইডের মতো, ফ্লুইডের মতো হয়ে যায়, মানে কি সান্দ্রতাটা কমে চলে যায়। ঠিক আছে, তাই এরা হচ্ছে কি অনিউটনীয় তরল, মনে থাকবে। এর এক্সাম্পলটা কিন্তু প্রায় দেওয়া হয় কোশ্চেনের মাঝে মাঝে। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, আজকে এখান পর্যন্ত থাক।